সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেখ মুরাদুল হোসেন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পাঠ্যসূচি থেকে যে বিষয়টি পাঠদানের অংশ হিসাবে গ্রহণ করছি সেটি হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটির নাম আমরা ইতিপূর্বে নাম হলো ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা এখন খেয়াল করব যে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়টি আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরই আমাদের একটি গাণিতিক প্রয়োগের মধ্যে দিয়ে, অঙ্কর মধ্যে দিয়ে আমাদের পরীক্ষায় থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমরা আমাদের এই আজকের পাঠ্যসূচিতে আজকের পাঠদান আমি তোমাদেরকে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি যে আজকের বিষয়বস্তু বা আজকের যে পাঠদানের বিষয় সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে প্রথম শব্দটি আমরা বলছি যে ব্যাংক। তাহলে প্রথম যে শব্দটি আছে সেটার সাথে আমরা সবাই পরিচিত, ব্যাংক। ব্যাংক শব্দটি আমাদের সবার কিছু পরিচিত, কেউ আমরা ব্যাংক শব্দটি শুনি নাই অথবা জানি না এমনটি নয়। তাহলে ব্যাংক শব্দটি দিলে একটু সহজেই আমরা জানি ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে গ্রাহকের টাকা সাধারণতভাবে জমা রাখে এবং তার প্রয়োজনে টাকা উত্তোলন করে থাকে এবং ব্যাংকের মাধ্যমে বিভিন্ন আর্থিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে এবং এই ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় অর্থ লেনদেন আদান প্রদান বিভিন্নভাবেই ব্যাংকের ব্যবহার হয়ে থাকে। যদিও এটা সংজ্ঞা যদি আমরা দিই, সেটা বিভিন্ন মনীষী বা বিভিন্ন লেখক ব্যাংক সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। আমরা সহজভাবে শুধু বুঝি ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে গ্রাহক তার আমানত জমা রাখে, ব্যবসায়ীরা তার আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে এবং মানুষ তার গুরুত্বপূর্ণ ধন সম্পদ বা মূল্যবান সম্পদ এখানে কখনো কখনো সংরক্ষণ করে থাকে এবং তার বিনিময়ে গ্রাহক বা আমানতকারী ব্যাংক থেকে মুনাফা পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ ব্যাংকের সম্পর্কে আমরা স্বাভাবিক ছোট্ট যে ধারণাটা এতটুকু আমরা তৈরি করতে পারি বা মনে রাখতে পারবো যে ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমরা টাকা জমা রাখতে পারি, আবার আমাদের প্রয়োজনে আমরা টাকাটা খরচ করতে পারি। তাহলে ব্যাংক এর সাথে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে আদায় যে শব্দগুলো এবং পরোক্ষভাবে ব্যবহারকারী হিসেবে, তাহলে আমরা বলছি যে ব্যাংকের ব্যবহারকারীকে আমরা কি বলছি? গ্রাহক। যিনি ব্যাংকের হিসাব খোলেন অথবা যিনি ব্যাংকে লেনদেন করেন, ব্যাংকে একটি হিসাব খোলার মধ্যে অথবা ব্যাংকে যিনি টাকা জমা রাখেন অথবা ব্যাংকের সাথে যিনি লেনদেন করেন তাকে বলা হয় গ্রাহক বা আমানতকারী। অর্থাৎ দেখা যাচ্ছে একজন গ্রাহক তার প্রতিদিন তার ব্যক্তিগত অথবা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন অর্থ, যেমন তিনি কখনো কখনো ব্যাংকে জমা রাখেন অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করেন অথবা ব্যাংকের কাছে কখনো কখনো আমানত হিসেবে রেখে দেন। তাহলে আমরা আসি যে আসলে ব্যাংকের সাথে লেনদেন করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে প্রথমত আমরা যদি ব্যাংক যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান, আমরা জেনেছি যে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ একটি মানুষ কিভাবে তার ব্যাংকের সাথে রিলেটেড হবে বা সম্পৃক্ত হবে। তাহলে যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানকে সফল হতে হলে, সাফল্যমণ্ডিত বাণিজ্যিকভাবে সফল হতে হলে ব্যাংকের কোনো বিকল্প নাই। অর্থাৎ ব্যাংকের আর্থিক লেনদেন ছাড়া সফল ব্যবসায়ী হওয়া, সফলভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কখনোই সম্ভব নয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ব্যাংকের সাথে রিলেটেড গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো ব্যাংকের হিসাব খুলতে হবে। তাহলে আমরা শুধু ব্যাংকে কি হিসাব খুলতে পারি? সাধারণত ব্যাংক বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে। যে ব্যাংক যে হিসাবগুলো পরিচালনা করে আমরা সেগুলো একটু জানি। সাধারণত ব্যাংকেই হিসাব খুলে, ব্যাংকের যে হিসাবগুলো খোলা, প্রথমত ব্যাংকে যদি আমরা দেখি এটি সঞ্চয় হিসাব। কারেন্ট অ্যাকাউন্ট
চলতি হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব, এছাড়া আরো কিছু বিশেষ হিসাব। আমরা এখানে সবচেয়ে বেশি পরিচিত সঞ্চয় হিসাব, চলতি হিসাব এবং স্থায়ী হিসাব। সঞ্চয় হিসাব বলতে আমরা সাধারণত যেটা সবাই বুঝি যে আমি আমার কাছে একজন ব্যবসায়ী অথবা একজন গ্রাহক অথবা আমানতকারী তার বিভিন্ন সময়ে তার কাছে যে টাকাটা সঞ্চয় আছে বা জমা আছে, এই টাকাটা সে ব্যাংকের কাছে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে এবং ব্যাংক একটি নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট সময়ে অন্তত তার এই সঞ্চয়ের উপরে বা জমার উপরে তাকে মুনাফা দিয়ে থাকে এবং কখনো কখনো ওই গ্রাহক বা আমানতকারী তার প্রয়োজনে এখানে ব্যাংক থেকে আবার সঞ্চয় থেকে টাকা খরচ করতে পারে। দ্বিতীয়ত আমি খুব সংক্ষেপে বলছি ব্যাংকের কাজগুলো, তখন আমরা মূল অঙ্কের দিকে চলে যাব। দ্বিতীয়ত হলো চলতি হিসাব। চলতি হিসাবটা কি? সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিদিনে বড় বড় অঙ্কের টাকার লেনদেন এবং একাধিকবার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা ব্যাংক থেকে জমা দেওয়া, ব্যাংক থেকে উত্তোলন, এই সকল সুবিধাকে সামনে রেখে হিসাবটি প্রস্তুত করা হয়, তৈরি করা হয় বা হিসাবটি খোলা হয় বা পরিচালনা করা হয়, সেটাকে বলা হয় চলতি হিসাব। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সাধারণত চলতি হিসাব থেকে কোনো মুনাফা আমানতকারী বা গ্রাহক কোনো সুবিধা পেয়ে থাকে না। আরেকটি হিসাব এখানে আমরা লিখেছি ব্যাংকের স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব হলো এমন একটি হিসাব যেটি এককালীন বছরে একবার মোটা কোনো অঙ্কের টাকা বিভিন্ন মেয়াদের 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, এই যে বিভিন্ন মেয়াদি হিসাব, একে স্থায়ী হিসাবের অপর একটি নাম হলো মেয়াদি হিসাব। অর্থাৎ বিভিন্ন মেয়াদের জন্য যে হিসাবগুলো পরিচালনা করা হয় সেগুলোকে আমরা বলি স্থায়ী হিসাব। এছাড়াও আরো বিশেষ কিছু হিসাব রয়েছে, যেমন ঋণ হিসাব, কৃষি হিসাব, ছাত্র বা শিক্ষার্থীদের জন্য হিসাব করা হয়। এই জাতীয় অনেকগুলো শিক্ষা সঞ্চয় হিসাব এবং অনেকগুলো হিসাব রয়েছে, যেগুলোকে আমরা এখানে বলছি বিশেষ হিসাব। আমাদের মূল আলোচ্য বিষয় আজকে এটি নয়, আমরা মূল আলোচ্য বিষয়ের মধ্যে যাব যে আমরা দেখছি আমাদের মূল চ্যাপ্টারের যে অধ্যায়ের নাম আছে সেখানে লেখা আছে ব্যাংক সমন্বয় বিবরণ। তাহলে ব্যাংক এবং সমন্বয় করাটা কথা হবে, কার সাথে সমন্বয় করা হবে? তাহলে প্রথমত আমি ব্যাংক হচ্ছে একটি পক্ষ, তাহলে অপর একটি পক্ষের সাথে সমন্বয় করতে হবে, অর্থাৎ সমন্বয় হলো একে অপরের মধ্যে মিল করতে হবে। এই সমন্বয় যাদের কার সাথে সমন্বয় করতে? ব্যাংক কোনো যে আর্থিক প্রতিষ্ঠান, এই আর্থিক প্রতিষ্ঠান একজন গ্রাহক বা আমানত, এই ব্যাংক এবং গ্রাহক বা আমানতকারী যে আমরা এখানে আমানত করে দিকে যাব না, আমরা এখানে মেনলি আলোচনা করবো ব্যাংক এবং গ্রাহক। এই ব্যাংকের সাথে গ্রাহকের কখনো কখনো তার হিসাবের মধ্যে গড়মিল পরিলক্ষিত। এই ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যখন হিসাবের গড়মিল পরিলক্ষিত হয় তখন এই সমন্বয়ের মতো বিষয়টি আসে, তখন এই সমন্বয়ের মতো বিষয়টি আমাদের সামনে আসে। এবং ব্যাংক এবং গ্রাহকের দুটি হিসাব সবসময় সমান হওয়ার কথা। আমি যদি ব্যাংকে 10,000 টাকা জমা রেখে থাকি, আমার ব্যাংকে নিঃসন্দেহে 10,000 টাকাই থাকবে। আবার আমি যদি এখান থেকে 5,000 টাকা খরচ করে থাকি, তাহলে আমার ব্যাংকে সর্বশেষ স্থিতি 5,000 টাকা থাকবে। এটাই হলো স্বাভাবিক। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে একজন গ্রাহক তার ব্যাংকের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লেনদেনের পরে ব্যাংকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, ধরে নিলাম এটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা ডিসেম্বরে যে একজন গ্রাহক ব্যাংকে দেন, এই জানুয়ারি 1 তারিখে ব্যাংকে হিসাব খুলেছে, সে ডিসেম্বরের 31 তারিখে 31শে ডিসেম্বর সে ব্যবসা প্রতিষ্ঠানের তার হিসাব নিয়ে এসে ব্যাংকে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, গ্রাহক যে হিসাবটা পরিচালনা করে সেই হিসাবটা সে তার নগদ বইতে তার নগদ লেনদেনগুলো সমস্ত কিছু নগদ বইতে বা গ্রাহকের বইতে লিখে রাখে। অপরদিকে ব্যাংক তার হিসাব যে গ্রাহকের যে বইতে লিখে রাখে সেটাকে বলা হয় পাসবই।
তাহলে গ্রাহক তার যে হিসাব রাখে সেখানে বলা হয় নগদ বই, এবং ব্যাংক যে গ্রাহকের যে বৈধ হিসাব লিখে রাখে সেটাকে বলা হয় পাস বই। তাহলে এই ব্যাংকের হিসাব এবং গ্রাহকের হিসাবে আমি একটু আগে যে জিনিসটি বলেছিলাম, গ্রাহক যদি তার 10,000 টাকা সঞ্চয় রেখে থাকে, জমা রেখে থাকে, 5,000 টাকা খরচ করে থাকে, মাস শেষে বা বছর শেষে বা কোনো নির্দিষ্ট তারিখে, ধরে নিলাম সে 31 ডিসেম্বর যখন ব্যাংকে গেল, তখন সে দেখবে তার স্থিতি 5,000 টাকা থাকার কথা। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই গ্রাহক ব্যাংকে যে দেখে তার টাকা যে পরিমাণ থাকার কথা ছিল ঠিক সে পরিমাণ নাই, কখনো কখনো তার থেকে কম বা বেশি আছে, কম অথবা বেশি যে কোনো একটি পরিমাণ হতে পারে। যদি গ্রাহক তার টাকার পরিমাণ ব্যাংকে যে পরিমাণ সঞ্চয় বা উদ্বৃত্ত থাকার কথা ছিল তার থেকে কম বা বেশি আছে, তাহলে কোথায় পাচ্ছে সে? ব্যাংকে যে তার পাস হয়ে যে দেখে সেখানে কম বা বেশি আছে, কম বা বেশি আছে। এই যে ব্যাংকে কম বা বেশি আছে, তার মাঝখানে হিসেবে থাকার কথা ছিল এটা 5,000, কিন্তু সে ব্যাংকে যে দেখো তার পাস বইতে কখন কখন কম বা বেশি হচ্ছে। এই কম বা বেশি হচ্ছে কেন, সেই জিনিসটাকে উদ্ঘাটন করা এবং সেই জিনিসটাকে সেই জিনিস গ্রাহকের সাথে ব্যাংকের সাথে লেনদেনে যে কারণ যে লেনদেনের কারণে ব্যাংকের হিসাব এবং নগদে গ্রাহকের হিসাবের মধ্যে অমিল আছে, গরমিল আছে, সেইগুলোকে সমন্বয় করাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সহজে একটা জিনিস অনুমান করতে পারছি যে তাহলে কখনো কখনো গ্রাহকের সাথে ব্যাংকের লেনদেনের গরমিল হয়ে থাকে। কোন কোন অবস্থায় কি অবস্থায় গরমিল হয়ে থাকে সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট কিছু জিনিস একটু খেয়াল করব। সেটা হলো এই যে আমরা পূর্বে খেয়াল করলাম যে আমাদের এখানে যেহেতু আমি এক ব্যাংক প্রতিষ্ঠান এবং গ্রাহক হলো সেই প্রতিষ্ঠানের একজন গ্রাহক বা আমানতকারী প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, যিনি ওই ব্যাংকে প্রতিনিয়ত তার আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেনগুলো সংগঠিত থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনার জন্য একজন গ্রাহক যখন ব্যাংকে হিসাব করতেছে, ব্যাংকে যেমন তার টাকা লেনদেন করছে, তাহলে আমরা দেখি লেনদেনের মাধ্যমে দেখব যে সেই লেনদেন করার সময় ব্যাংক কিভাবে তার হিসাবটা রাখছে এবং গ্রাহক তার হিসাবটা কিভাবে সংরক্ষণ করছে। আমরা এরকম ছোট একটা শর্তের মাধ্যমে দেখি। তাহলে ব্যাংক যে লেনদেনটা করছে সেটার একটা কথা থাকতে পারে। ব্যাংকের হিসাব বইতে বা আমানতকারী বা ব্যবসায়ী তার বইতে কি লিখে রাখছে? লেনদেন আমরা লিখি আমানতকারী অথবা ব্যবসায়ী। আমানতকারী বা ব্যবসায়ী এক ব্যাংক। তাহলে আমরা প্রথমত 1 নম্বর একটি লেনদেন দেখি। আমানতকারী তার হিসাবে কি লিখে রাখে, ব্যাংক তার হিসাবে কি লিখে রাখে। শিক্ষার্থীরা, এই জিনিসগুলো আমাদের একটু মনোযোগ সহকারে খেয়াল করলে দেখব অঙ্কটি খুবই সহজ হয়ে যাবে এবং সবাই একটু খেয়াল করবো জিনিসটি আসলে কিভাবে আমাদের এই গরমিলগুলো হয়ে থাকে সেটাও আমরা ধীরে ধীরে বুঝতে পারব। প্রথমত আমরা খেয়াল করি, আমি এখানে দুটি জিনিস লিখেছি। প্রথমত যে জিনিসটি লিখেছি লেনদেন। তো প্রথমত লেনদেনে আমরা একটি লেনদেন এভাবেই বলি যে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া। ধরে নিলাম 1/1/2020। এই 1/1/2020-এ ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া 1,000 টাকা। তাহলে এটা আমরা সহজে এই লেনদেন এই কথাগুলো থেকে আমরা সহজে বুঝি যে একটি লেনদেন। আমানতকারী তার নগদ
বইতে ঠিক এর একটি লেনদেনটা লিখে রাখছে। কিভাবে সে লেনদেনটা সংরক্ষণ করছে আমরা সেটি খেয়াল করব। পাশাপাশি ব্যাংকও তার হিসাব বইতে লেনদেনটা লিপিবদ্ধ করছে। আমরা যদি এই দুটি জিনিস একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথমে একটি লেনদেন আমরা লিখেছি যে ব্যাংকে টাকা জমা। ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হলো তখন আমানতকারী তার হিসাবে কি লিখে রাখে? আমানতকারী ওই এক তারিখে তার লেনদেনটা লিখে রাখছে কি ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। গ্রাহকের কাছে নগদ টাকা চলে যাচ্ছে, নগদ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত? 1000। এটা আমরা স্কুলেও শিখে এসেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখলাম যে লেনদেনটি ছিল ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া এবং তার পরিমাণ। আমানতকারী বা ব্যবসায়ী বা একজন গ্রাহক তার হিসাবে নগদ বইতে বা তার হিসাবের বইতে লিখে রাখতেছে কি ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমরা এই হিসাবের সাথে সবাই অনেক আগে থেকেই পরিচিত। তাহলে যে হিসাবের সাথে আমরা পরিচিত নয় সেটা হলো ব্যাংক। ব্যাংক কি লিখে রাখে? তাহলে ব্যাংকে এখন টাকা পেয়েছে, ব্যাংক এখন টাকা পেয়েছে। তাহলে ব্যাংক কি পেয়েছে? নগদ টাকা। কয় তারিখে পেয়েছে? 1/20 তারিখ, নগদ হিসাব ডেবিট। যা আসে বা যাহা পাওয়া যায় সেটাই ডেবিট। ব্যাংক নগদ টাকা পেয়েছে, ব্যাংক নগদ হিসাব ডেবিট। কার কাছ থেকে পেয়েছে? আমানতকারীর কাছ থেকে পেয়েছে অথবা গ্রাহকের কাছ থেকে পেয়েছে, গ্রাহক হিসাব। ব্যাংক নগদ টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে? ফিক্স পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশাপাশি একটি লেনদেন দেখলাম, কিন্তু দুটি প্রতিষ্ঠান, একটি হলো ব্যবসায়ী বা গ্রাহক, অপর প্রতিষ্ঠান হলো জাতীয় প্রতিষ্ঠান ব্যাংক, এবং দুটি প্রতিষ্ঠানই তার হিসাব ভিন্ন ভিন্ন ভাবে রেখেছে। দুটি প্রতিষ্ঠানই তার একই লেনদেনে দুটি লেনদেনের ভাষাগত এবং দুটিরই পার্থক্য ভিন্ন। প্রথমত ব্যবসায়ী বা গ্রাহক তার হিসাব বইতে যেগুলি লিখে রেখেছে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক তার হিসাবে লিখে রেখেছে নগদ টাকা পেয়েছে, নগদ হিসাব ডেবিট। যার কাছ থেকে পেয়েছে, গ্রাহকের কাছ থেকে পেয়েছে গ্রাহকের হিসাব, যে হিসাবে টাকা পেয়েছে সে গ্রাহক হিসাব ক্রেডিট করে টাকা পেয়েছে। আরেকটি লেনদেন আমরা দেখি, যেমন ব্যাংকে। এবার আমরা আসি চেক দ্বারা ব্যাংক থেকে টাকা উত্তোলন। এই দুটি লেনদেন দিয়ে আমরা খেয়াল করি। চেক দ্বারা ব্যাংক থেকে টাকা উঠানো। প্রিয় শিক্ষার্থীরা, 2 তারিখে আমরা একটি লেনদেন দেখলাম যেখানে বলা হচ্ছে চেক দ্বারা ব্যাংক থেকে টাকা উঠানো। তাহলে আমরা প্রথমত আসি যে গ্রাহক তার বইতে কি লিখে রাখবে। গ্রাহক তার বইতে চেক দ্বারা সে কি করছে? ব্যাংক থেকে টাকা উঠাইছে। তাহলে গ্রাহকের কি ঘটনা ঘটছে? গ্রাহকের নগদ টাকা আসছে, নগদ হিসাব ডেবিট। কোথা থেকে টাকাটা আসছে? ব্যাংক থেকে টাকা আসছে, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা আসছে? 2000 টাকা। তাহলে আমরা এখানে একটি লেনদেন দেখলাম যে চেক দ্বারা ব্যাংক থেকে টাকা উঠানো 2000 টাকা, এবং তার লেনদেন যখন আমানতকারী বা ব্যবসায়ী লিখে রাখছে তখন কি লিখে রাখছে? নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এবার আমরা খেয়াল করি যে ব্যাংক কি লিখে রাখছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যাংকের হিসাবে এবার আমরা চলে যাব 2 তারিখ। 2 তারিখে ব্যাংক কি লিখে? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে খেয়াল করবো যে আমরা যখন ব্যবসায়ী তার টাকা লিখছে সে কিন্তু নগদ টাকা পেয়েছে, কার কাছ থেকে
ব্যাংক এবার কি লিখে রাখছে? ব্যাংক লিখছে আমানতকারী হিসাব ডেবিট বা গ্রাহকের হিসাব ডেবিট, গ্রাহকের হিসাব ডেবিট এবং নগদান হিসাব নগদান হিসাব টাকাও একই। তাহলে দুটো লেনদেন থেকে আমরা দেখলাম যে স্যার তাহলে একই রকম লেনদেন, দুটোর মধ্যে তো গড়মিলের কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার চলে যাব সেই গড়মিলের কারণগুলো কিভাবে আমরা অনুসন্ধান করব এবং কিভাবে আমরা বের করব দুটি প্রতিষ্ঠানে কিভাবে গড়মিল হয় এবং কখন কি অবস্থায় এবং কিভাবে আমরা এটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দুটি প্রতিষ্ঠান, একটি হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, অপরটি হলো আর্থিক প্রতিষ্ঠান, তাহলে আমরা প্রথমত খেয়াল করব যে কিভাবে আমরা এই দুটি প্রতিষ্ঠানে যে গড়মিল আছে এই গড়মিলগুলোকে আমাদেরকে বাইরে করতে হবে। তাহলে আমরা কিভাবে সেই গড়মিলগুলো বের করতে পারি? স্বাভাবিকভাবে আমি টাকা জমা রাখবো ব্যাংকে অথবা আমার টাকা ব্যাংক থেকে উঠাবো, যে পরিমাণ টাকা উঠিয়েছি অথবা উঠাবো দুটার মধ্যে সম পরিমাণ যেহেতু টাকা লেখা হচ্ছে, কিন্তু এরপরও কেন গড়মিল পরিলক্ষিত হবে, কখন কখন কি কি অবস্থায় সেই গড়মিলগুলো পরিলক্ষিত আমরা সেগুলো একটু খেয়াল করব। তাহলে একটি জিনিস আগে আমাদেরকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে দুইটি প্রতিষ্ঠানের গড়মিলকে আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। গড়মিল উদ্ঘাটন করে কি করতে হবে? প্রথমত গ্রাহক এবং ব্যাংক, গ্রাহক এবং ব্যাংক, এই গ্রাহক এবং ব্যাংক উভয়ের একটি নির্দিষ্ট দিনে, উভয়কে একটি নির্দিষ্ট দিনে উভয়ের হিসাব দাখিল করতে হবে। অর্থাৎ যদি ধরি গ্রাহকের 31/12/19 এবং ব্যাংকেরও 31/12/19 তারিখ, এখানে সংগঠিত লেনদেন এবং গ্রাহকের সংগঠিত লেনদেন, গ্রাহকের নগদান হিসাব হয়, ব্যাংকের পাসবই, এই দুটি হিসাবে ধারাবাহিকভাবে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে, গ্রাহক তার নগদ বইতে লিখে রেখেছেন, ব্যাংক আমার সম্পর্কিত যে লেনদেনগুলো হয়েছিল সেটা তার পাসবই লিখে রেখেছে, এই দুটি লেনদেন আগে একটি জায়গায় উপস্থাপন করব। তাহলে আমরা নীতিগত সিদ্ধান্ত এটা পৌঁছতে পারবো একটি নির্দিষ্ট তারিখে গ্রাহকের এবং ব্যাংক উভয়ের লেনদেন সংগঠিত দলিলাদি একটি জায়গায় উপস্থাপন করব। এরপরে কি করতে হবে যে আমরা দেখব একটি নির্দিষ্ট তারিখে যখন 31/12/19 তারিখ 31/12/19 তারিখ গ্রাহক এবং ব্যাংক উভয়ের লেনদেন সম্বলিত যে তালিকা সেটি উপস্থাপন। প্রথমত কাজ হবে যে গ্রাহকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে কোথায় কোথায় লেনদেন এর মিল আছে সেগুলোকে আগে নির্ণয় করতে হবে। অর্থাৎ গ্রাহক এবং ব্যাংক যদি 1 তারিখের লেনদেন ব্যাংকের 1 তারিখের লেনদেনটা থাকে, তাহলে ধরে নিলাম যে এটা এবং এটার মধ্যে গড়মিল হয়। 5 তারিখের গ্রাহকের লেনদেন ব্যাংকের লেনদেন এটাও যদি ঠিক থাকে তাহলে সমস্যা। তাহলে এবার আমরা দেখবো যে গ্রাহকের বইতে লেনদেন লেখা আছে ধরে নিলাম 10 তারিখে, কিন্তু ব্যাংকে যে দেখলাম এখানে 10 তারিখের কোনো লেনদেন 10 তারিখের কোনো লেনদেন নেই, লেনদেন নাই। তাহলে যখনই আমি দেখবো যে গ্রাহকের বইতে 10 তারিখে একটি লেনদেন আছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকে যে দেখলাম 10 তারিখের কোনো লেনদেন নেই, তাহলে এটাই আমরা তখন বাছাই করে নিতে পারি যে এই তারিখের লেনদেনটি গড়মিল হয়েছে। অর্থাৎ গ্রাহকের লেনদেনের সাথে ব্যাংকের লেনদেনের মধ্যে এটি একটি তারিখ, এটি একটি লেনদেন যেটা উভয়ের মধ্যে না থাকার কারণে কোনো একটি জায়গাতে
যেহেতু গ্রাহকের মধ্যে লেনদেন আছে, ব্যাংকের মধ্যে লেনদেনটি নাই, তাহলে কেন নাই, কি জন্য ঘটে নাই, সেটি উদ্ঘাটন করে এবং সেটা গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সমন্বয় ঘটাতে হবে, যদি না আমরা গ্রাহক এবং ব্যাংক উভয়ের মধ্যে আর্থিক সংগতি এবং আর্থিক সমস্যার সমাধান করতে চাই। আর এই সমস্যার সমাধান করাকে বলা হয় আর্থিক মানে ব্যাংক সমন্বয় বিবরণ। এটি যখন গেল গ্রাহককে, ঠিক অপোজিটে এমনটি হতে পারে যে ধরে নিলাম 15 গ্রাহকের বইতে লেনদেন নেই, 15 আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের বইতে লেনদেন আছে। তাহলে কি হতে পারে, যেমনটা আমরা দেখেছিলাম যে কখনো কখনো গ্রাহকের বইতে লেনদেন আছে কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের লেনদেন না, এটি ছিল একটি গড়বড়। আবার আমার অপোজিটও এমন হতে পারে যে কোনো থেকে একটি লেনদেন ব্যাংকের বইতে বা আর্থিক প্রতিষ্ঠান সেখানে আছে কিন্তু গ্রাহকের বইতে লেনদেন। তাহলে আমরা যখন এভাবে 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত লেনদেনগুলো দেখব, সেখান থেকে আমরা দেখব যে উভয় বইতে যেটি আছে এবং যেটি নাই, এই দুটি যখন বের করতে পারবো এবং সেটি কি কি কারণে নাই, কি জন্য নাই এবং না থাকার কারণে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা কার অনুকূলে এবং কার প্রতিকূলে লেনদেনটি সংগঠিত হওয়া উচিত ছিল, যেটা হয় নাই, সেইগুলোকে সমন্বয় করাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণ। এটি যেমন আবার কখনো কখনো আর একটি জিনিস হয়ে দেখি, সেটা আমাদের মনে রাখা দরকার যে হ্যাঁ, কখনো কখনো গ্রাহক তার হিসাবে একটি লেনদেনের সংখ্যাগত, তবে আমরা একটু খেয়াল করবো, আমরা ইতিপূর্বে যেমন দেখলাম যে নর্তন বইয়ের সাথে যে যে উদ্বৃত্তিগুলো ব্যাংক উদ্বৃত্তে গভর্নমেন্টের ছোট ছোট উদাহরণ মাধ্যমে দেখেছে, আবার একটি জিনিস আমরা খেয়াল করি, কখনো কখনো আদায়ের জন্য ব্যাংকে জমা করছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় পায় না, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় পায়। তাহলে কি ঘটবে, আমরা একটু খেয়াল করি, আদায়ের জন্য ব্যাংকে জমা করতে চেক, অর্থাৎ আমি একটি চেক ব্যাংকে জমা দিয়েছি। জমা দেওয়ার অর্থ হলো, আমি একটু পূর্বে লেনদেনের মধ্যে দেখেছিলাম, যখন একজন গ্রাহক তার ব্যাংকে একটি চেক জমা দিচ্ছে, জমা দেওয়া মানে হলো তার নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। সে কিন্তু তার নগদে আগে ধরে নিলাম তার নগদের টাকা ছিল 10,000 টাকা, আর একটি চেক জমা দিয়েছে 2,000 টাকা। এই 2,000 টাকা জমা দিলে তার টাকার পরিমাণ হবে 12,000 টাকা। কিন্তু নির্দিষ্ট তারিখে যে দেখলো গ্রাহক তার ব্যাংকের হিসাবে 12,000 টাকা নাই, 12,000 টাকা নাই, এবং না থাকার কারণ হিসেবে সে গভর্নমেন্ট যখন দেখলো তখন দেখলো যে এই 10 তারিখে বা 12 তারিখের একটি লেনদেন, 10 তারিখের একটি লেনদেন 2,000 টাকার এই লেনদেনটি সেখানে উপস্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখলাম যে নগদ বইতে তার লেনদেনটি টাকা গ্রাহক বা আমানত করে যেমন তার টাকা যোগ করে রেখেছে, কিন্তু ব্যাংক কি করেছে, ব্যাংক তার টাকাটা তখনও পর্যন্ত আদায় করে না। আদায় না করার কারণে ব্যাংকের উদ্বৃত্তের সাথে গ্রাহকের উদ্বৃত্তের মধ্যে, আমানতের উদ্বৃত্তের মধ্যে গড়মিল পরিণত হচ্ছে। গ্রাহক আগে যখন আমরা দেখেছিলাম নর্তন বইতে গ্রাহক যেমন তার টাকাটা খরচ করে রেখেছিল, সেই খরচগুলো ব্যাংক না করার কারণে পরবর্তীতে সেটি আমরা নর্তন বইয়ের সাথে যোগ করেছি। ঠিক তদ্রূপ ব্যাংকে গ্রাহক তার নিজের বইতে যেমন জমা করে রেখেছিল, কিন্তু ব্যাংক তার টাকাটা আদায় করে না করার কারণে গ্রাহকের উদ্বৃত্তের পরিমাণ বেশি পরিলক্ষিত হয়েছে এবং ব্যাংকে তার যে পরিমাণ উদ্বৃত্ত থাকবে তার থেকে কম পরিলক্ষিত হচ্ছে। এমন অবস্থায় আমরা দুটি উদ্বৃত্তের গড়মিলের কারণ হিসেবে দেখতে পেলাম যে এটিকে এখন আমাদেরকে আগে যেমন যোগ করে নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা উদ্বৃত্তের মধ্যে আমরা সমন্বয় সাধন করেছি, ঠিক এখানে কিন্তু তার বিপরীত, ব্যাংকে গ্রাহকরা টাকা জমা দিয়েছে, টাকা না দিয়ে চেক জমা দিয়েছিল, আগে জন্য ব্যাংকে জমা করছে, কিন্তু তখনও পর্যন্ত
পর্যন্ত ব্যাংক আদায় না করার কারণে ব্যাংক উদ্বৃত্ত এবং নগদ উদ্বৃত্তের মধ্যে গড়মিল পরিণত হয়। তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে হতে পারি যে যদি গ্রাহক বা আমানতকারী তার বইতে জমা করেছে, কিন্তু যদি ব্যাংক তত সময় পর্যন্ত যদি সেই টাকাটি যদি আদায় না করে অথবা জমা না করে, তাহলে নগদ এবং ব্যাংক, গ্রাহক এবং ব্যাংকের মধ্যে হিসাবে গড়মিল হবে এবং এটি তখনই সমন্বয় করতে হবে এবং সমন্বয় করার ক্ষেত্রে বিপরীত অবস্থান করতে হবে। অর্থাৎ ব্যাংক যখন এটাকে যোগ করেছিল তার হিসাবে, এখন ব্যাংকের হিসাবের সাথে আমানতকারী বা গ্রাহকের হিসাব সমন্বয় করতে হলে সেই লেনদেনটি বিয়োগ করে আমাদেরকে সমন্বয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমরা আমাদের কখনো কখনো নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্তের দুটি গ্রাহক এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত লেনদেনের সমন্বয় সাধনের মধ্য দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমেই আমরা আমাদের ব্যাংক এবং গ্রাহকের বা আমানতকারীর মধ্যে হিসাবের গড়মিল পরিলক্ষিত হলে সেটি সুন্দরভাবে সমন্বয় সাধন করতে পারব। এরই মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা।